2020 সালের পরে যখন করোনা মহামারীতে পুরো বিশ্ব থেমেছিল, আমি তখন ঢাকাতে ছিলাম এবং পুরো ঢাকা অ্যাটলিস্ট লকডাউন ছিল, কেউ বের হতে পারতো না। সো তখন জীবনটাকে অন্যভাবে আমরা উপলব্ধি করতাম। তখন জীবনের প্রতিটা মুহূর্ত অনেক এনজয়েবল ছিল, রাইট? ঠিক তেমনিভাবে বাসার মধ্যে বন্দি থাকাটাও অনেক কষ্টের ছিল, অনেক বোরিং ছিল। সারপ্রাইজিংলি আমি ওই সময় ইউটিউবে একটা চ্যানেল ডিসকভার করি, সেটার নাম হচ্ছে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স কি হইতো, এরা হচ্ছে অডিও বুক আপলোড করতো এবং এটা হচ্ছে ইন্ডিয়ার একটা পপুলার রেডিও ছিল, সেটার নাম হচ্ছে মির্সি বাংলা। সেই মির্সি বাংলার একটা অনুষ্ঠানের নাম হচ্ছে সানডে সাসপেন্স। প্রত্যেক দিন হচ্ছে রোববার করে তারা একটা অডিও বুক রিলিজ করে, সেটা আবার পরবর্তীতে ইউটিউবেও রিলিজ করা হয়। তো এই চ্যানেলের মাধ্যমে আমি অনেক বাংলা সাহিত্যের বিখ্যাত বিখ্যাত গল্প উপন্যাস সম্পর্কে আমি জানতে পারি। তো আমার অলওয়েজ ফেভারিট জনরা ছিল ক্রাইম, ইনভেস্টিগেটিং, তারপর থ্রিলিং, সাসপেন্স, এগুলো আমার ফেভারিট জনরা ছিল। সো আমি খুব ইজিলি সেখান থেকে ফেলুদা শুনতে শুরু করি, সরি দেখা বলতেছি কেন, এরপর ব্যোমকেশ, তারপর হচ্ছে কাকাবাবু। এগুলো আমাকে এত সুন্দর সুন্দর মুহূর্ত দিয়েছিল বলার বাইরে, আমি সারাদিন শুধু শুনতাম। এরপরে আমি আর একটা হচ্ছে খুঁজে পাই, আরেকটা লেখককে খুঁজে পাই, তার নাম হচ্ছে আর্থার কোনান ডয়েল এবং ওনার লেখা বিখ্যাত ডিটেকটিভ গল্প শার্লক হোমস। এর আগে আমি যতগুলো বাংলা সাহিত্যের যে ডিটেকটিভ, ক্রাইম, থ্রিলার, সাসপেন্স জনরার যে লেখাগুলো পড়ছি, যেমন ফেলুদা, ব্যোমকেশ একটু আগে বললাম, তো এগুলার থেকে কেন জানি স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসের যে ক্রাইমগুলা এত বেশি ইউনিক ছিল। আর যখন আমি শুনতে শুরু করি, শেষ করা না অবধি আমি থাকতেই পারতাম না, যে কিভাবে এরকম পসিবল, এইখানে কি কোনো ভৌতিক কোনো কারণ ঘটতেছে কিনা, সুপার ন্যাচারাল কিছু আছে কিনা। কিন্তু এন অফ দ্য গল্পের পর যখন শার্লক হোমস তার ব্যাখ্যা দেয় এবং ও যখন কেস সলভ করে ফেলে, তখন মনে হয় এগুলো তো স্বাভাবিক ছিল, আমি কেন আগে বুঝতে পারি নাই। তো ওইভাবে শার্লক হোমসের সাথে আমার অনেক একটা কানেকশন তৈরি হয়ে যায় ওই সময়। আমি সানডে সাসপেন্সের যতগুলো শার্লক হোমসের সিরিজ তারা আপলোড করেছিল সবগুলো শুনে ফেলেছিলাম। এরপর এরপর এরা হচ্ছে বিভিন্ন বছরে হচ্ছে আবার নতুনভাবে হচ্ছে তারা আপলোড করতে থাকে, আমি ইভেন সেগুলোও আবার শুনতে শুরু করি। এতটাই আমার ভালো লাগতো শার্লক হোমসের গল্পগুলো। এরপর হচ্ছে এভাবে শার্লক হোমসের সাথে আমার ভালো একটা কানেকশন তৈরি হয়ে যায়। তো এই শার্লক হোমস নিয়ে এত কথা বলতেছি কারণ হচ্ছে আমি রিসেন্টলি ইনোলা হোমস দেখলাম। এর আগেও আমি হচ্ছে ট্রেইলার দেখছিলাম, কিন্তু ওইভাবে কেন জানি আমি পরবর্তীতে দেখা হয় নাই। কিন্তু ইনোলা হোমসের 3 নাম্বার যে পার্ট, এটা কিন্তু এই বছরেই রিলিজ পায়। তো এরপর আমার মনে হলো যে শার্লক হোমস তো অনেকগুলো দেখছি, দেখি ইনোলা হোমস একটু এক্সপ্লোর করার ট্রাই করি। আমি প্রথমবার আমি এটা নিয়ে বেশি মাথা ঘামাই নাই, বিকজ হচ্ছে আমি শার্লক হোমসের ফ্যান। শার্লক হোমসের ফ্যান, তো আমার মেইন প্রোটাগনিস্ট শার্লক হোমসই হবে, তাই না? আমি ওর পার্সপেকশন থেকে আমি শুনতে ভালো লাগে। কিন্তু যখন আরেকজন ইনোলা হোমস কেস সলভ করবে, সেখানে শার্লক হোমস সাইড ক্যারেক্টার, সেটা আমি মেনে নিতে পারবো না, এটা আমি ভেবেছিলাম। তো এরপরও ভাবলাম যে আচ্ছা, শার্লক হোমসের ইউনিভার্স একবার দেখাই উচিত। আমি হচ্ছে ইনোলা হোমসের একদম শুরু থেকে শুরু করলাম। 2020 সালে মনে হয় ফার্স্ট মুভিটা রিলিজ হয়, এরপর 2022, 22 আর 26, যদি ভুল না করে থাকি। তো আমি 3টা মুভি দেখে ফেলছি। তো এইখানে হচ্ছে শার্লক হোমসের একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আলোচনা করা হয়, তার ফ্যামিলি সম্পর্কে আমরা জানতে পারি। শার্লক হোমস গল্পে কিন্তু তার ফ্যামিলি সম্পর্কে অতটা আমরা জানতে পারি না। শার্লক হোমসের কিন্তু কেসগুলা আসলে ওর যে ফ্রেন্ড ওয়াটসনের পার্সপেক্টিভ থেকে লেখা, অ্যাকচুয়ালি ওয়াটসনই কিন্তু তার কেসগুলা হচ্ছে ডায়েরিতে লিখে রাখতো। যাই হোক, তো ওয়াটসনও বলতো যে শার্লক হোমসের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই জানি না তেমন, শুধুমাত্র অনেকদিন পর সে জানতে পেরেছে যে তার একটা ভাই মাইক্রফট হোমস নামে একজন ভাই আছে। তো এই ইনোলা হোমসে আমরা দেখতে পারি যে শার্লক হোমসের ফ্যামিলি সম্পর্কে জানতে পারি। শার্লক হোমসের 2 ভাই প্লাস তার এক ছোট বোন থাকে যার নাম ইনোলা হোমস, এবং এই ইনোলা হোমসই হচ্ছে এই মুভির মেইন প্রোটাগনিস্ট। আমরা দেখতে পারি যে শার্লক হোমস বংশের প্রত্যেকটা মানুষ যে এত ট্যালেন্টেড হয়, এটার কারণ হইতেছে যে তার মা
তার মা অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট, এবং তার মা একটা নারীবাদী আন্দোলনের সাথে যুক্ত। তো ছোটোবেলায় যখন বাবা মারা যায়, শার্লক হোমস এবং তার বড় ভাই মাইক্রফট হোমস এরা বাসা থেকে চলে যায়, এবং ইনোলা হোমসকে তার মা ইউডোরিয়া হোমস মানুষ করে। তার মা যেহেতু একজন স্বাধীনচেতা নারীবাদী আন্দোলনের সাথে সংযুক্ত ছিল, সেভাবেই সে তার ছোট মেয়েকে মানুষ করে। তাকে তাকে ইতিহাস শেখায়, তাকে ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু শেখানো হয়, তাকে পাজল সলভিং শেখানো হয়, যেন সে পরবর্তীতে স্বাধীনভাবে বাঁচতে পারে। ওই সময় প্রেক্ষাপট হচ্ছে মেয়েদেরকে শুধুমাত্র শিক্ষা দেওয়া হইতো, তাদেরকে ম্যানার শেখানো হইতো শুধুমাত্র একটা ভালো বংশের ছেলের সাথে বিয়ে যেন হয়, রাইট? এই জন্যই শুধুমাত্র মেয়েদেরকে যতটুকু শেখানো দরকার ততটুকুই শেখানো হতো। যে সমাজে মেয়েরা একটু উদ্ভট, যারা একটু স্বাধীনভাবে বাঁচতে চায়, তাদেরকে সমাজে একটা নিচু চোখে দেখা হইতো। তো যাই হোক, এইভাবে চলতে থাকে। একটা সময় গিয়া ইডোরিয়া হোমস বাসা থেকে চলে যায়। তখন শার্লক হোমস এবং তার ভাই মাইক্রফট হোমস বাসায় আসে, এসে দেখে যে তার বোনের এই অবস্থা। তার বোন একদমই ছন্নছাড়া একজন মানুষ, স্বাধীনচেতা। তখন মাইক্রফট হোমস যেহেতু ও পার্টির সাথে রিলেটেড, পলিটিক্সের সাথে রিলেটেড, তো সে ভাবতে শুরু করে যে আমার বোন যদি এমন হয় তাহলে সমাজে আমার মান সম্মান থাকবে না। এই জন্য ইনোলা হোমসের দায়িত্ব নিতে চায় এবং তাকে একটা বোর্ডিং স্কুলে পাঠানো ব্যবস্থা করে, যেন ওইখানে সে একজন স্বাভাবিক একটা মেয়ে হইতে পারে, যেন মাইক্রফট হোমস পরবর্তীতে একটা ভালো ছেলের সাথে তার বিয়ে দিতে পারে। কিন্তু সেভাবে তো মানুষ হয়নি ইনোলা হোমস। সে তখন তার মায়ের খোঁজ করতে বাসা থেকে পালিয়ে যায়। এভাবে তার ডিটেকটিভ হয়ে ওঠা, তার মায়ের রহস্য ভেদ করা, তার মা কেন পালিয়ে গিয়েছিল, তার মাকে খুঁজতে গিয়ে সে আরেকটা কেজের সাথে জড়ায় পড়ে, সেটাও সে সলভ করে, এবং মায়ের যে ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে সে জানতে পারে। মা যে আন্দোলনের সাথে সংযুক্ত, তার মা যে ওয়ার্ল্ডে একটা চেঞ্জ আনতে চায়, মেয়েদেরকে আমরা যে চোখে দেখি সেটার বিরুদ্ধে গিয়ে একটা আন্দোলন করতে চায়, সেজন্য তার মা তাকে বাসা থেকে চলে যেতে হয়। তো যাই হোক, এরপর ইনোলা হোমস পার্ট 2 এবং 3 আমি দেখা শেষ করি। সেখানেও আমরা দেখতে পারি যে ইনোলা হোমস খুব বিচক্ষণতার সাথে তার কেসগুলো সলভ করে, এবং প্রত্যেকটা মুভিতে আমরা অনেকবার শার্লক হোমসকে দেখতে পারি। শার্লক হোমসও কেস সলভ করতেছে। 3 নম্বর যে 2026 সালে যেটা রিসেন্ট রিলিজ হয়েছে ইনোলা হোমস, সেখানেও শুরুতেই শার্লক হোমসকে আসলে বন্দি করে নেওয়া হয়। তো 3 নম্বর পার্টে শার্লক হোমসের ওইরকম কুলু খোঁজার যে মুভমেন্টগুলা, তারা যে এত বেশি পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমে তারা সব কিছু বলে দিতে পারে, ঠিক আছে, কত বয়স, ছেলে না মেয়ে, হাইট কত, তো এগুলো খুবই অ্যামেজিং লাগে। শার্লক হোমসের সবথেকে মজা লাগার বিষয়টা হচ্ছে এরকম শার্লক হোমসের যে ওয়ে অফ থিঙ্কিং, সে যেভাবে সব কিছু পর্যবেক্ষণের মাধ্যমে বলে দিতে পারে, এটা অনেক অ্যামেজিং লাগে। তো যাই হোক, ইনোলা হোমস আমার ভালো লাগছে। প্রথম দিকে আমি যেটা ভেবেছিলাম যে শার্লক হোমস তো মেন প্রোটাগনিস্ট না, অ্যাজ এ শার্লক হোমস ফ্যান আমার ভালো লাগবে না, বাট আমি এনজয় করছি। ইনোলা হোমসকেও আমার ভালো লাগছে। ইনোলা হোমসের যে ক্যারেক্টারটা প্লে করছে, ও স্ট্রেঞ্জার থিং এর মেইন প্রোটাগনিস্টও ছিল। তো ক্যারেক্টারটা ওর সাথে ভালো গেছে। আমি নামটা ভুলে গেছি ওই অ্যাক্ট্রেসের, বাট শি ওয়াজ মাই ফেভারিট অ্যাক্ট্রেস আলটিমেটলি, বিকজ আমি একজন স্ট্রেঞ্জার থিংয়ের ফ্যান ছিলাম। তো ওভারঅল আই এনজয় আ লট Enola Holmes, and that's pretty all for today. Thank you very much.